আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু, আমি রিদওয়ানা বিনতে জলিল। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এমন স্লোগান সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,41,000 কোটি, আর ঘাটতি থাকছে 2,51,600 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 53তম ও বর্তমান সরকারের টানা 16তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। বিকাল ৩টায় বাজেটের নথি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেন আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে গত 3 বছর ডিজিটাল তথ্যচিত্রের মাধ্যমে বাজেট উপস্থাপনের ধরন পাল্টে বক্তৃতায় বাজেটের আদ্যপান্ত তুলে ধরেন অর্থমন্ত্রী। এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। রুশ ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে চরম অস্থির বৈশ্বিক অর্থনীতি, এর বড় ভুক্তভোগী বাংলাদেশও। এমন বাস্তবতায় 2024-25 অর্থ বছরের জন্য এক উচ্চাকাঙ্ক্ষী বাজেট দিলেন অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 35,215 কোটি টাকা বাড়িয়ে তিনি ঘোষণা করলেন 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট। 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। বাজেটের 36% অর্থাৎ 2,81,453 কোটি টাকা ব্যয় করা হবে নানা উন্নয়ন খাতে, আর বাকি 64% 5,06,971 কোটি টাকা খরচ করা হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দের 94% 2,65,000 কোটি টাকা ব্যয় করা হবে এডিপির আওতায় রাস্তাঘাট, বাঁধ, সেতু সহ নানা অবকাঠামো নির্মাণে। 3% খরচ করা হবে সরকারের বিশেষ প্রকল্পে, আর বাকি 3% রাখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্যের মতো বিশেষ কর্মসূচিগুলোর জন্য। অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজেটের অন্যান্য ব্যয়ের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,93,471 কোটি টাকা। এছাড়া দেশের অভ্যন্তর থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 93,000 কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকার খরচ করবে আরো 20,500 কোটি টাকা। যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,80,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা। বাকিটা বিদেশি অনুদান থেকে পাওয়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা, যা জিডিপির 4.5%, আর অনুদান ব্যতীত ঘাটতি 2,56,000 কোটি। সুবিশাল এই ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে ধার করা হবে 1,60,900 কোটি টাকা, আর বৈদেশিক ব্যাংক থেকে নেওয়া হবে 1,27,200 কোটি। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে 23,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 15,400 কোটি এবং অন্যান্য খাত থেকে 8,000 কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। ডলার রপ্তানি রেমিটেন্স সংকটে অতি অস্থিরতায় অর্থনীতি, তাই এবার বাজেটে কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 0.75% কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.75%। এদিকে বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম চরম ভোগান্তিতে ফেলেছে নিম্ন ও মধ্যবিত্তকে। তবে সে অনুযায়ী মূল্যস্ফীতি কমানোর টার্গেট নেই সরকারের, রাখা হয়েছে আগের 6.5%-এর মধ্যেই। 6.5% নেমে আসবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে নির্দিষ্ট আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়া চাল, গম, আলু সহ 30 নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্যশস্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বাড়তে পারে এসি, রেফ্রিজারেটর, সিগারেট, কোমল পানীয় এবং মোবাইলে কথা বলার খরচ। সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগও এবার বন্ধ হচ্ছে। আরও জানাচ্ছেন শাকিবুর রহমান।
বাজেটে সাধারণ মানুষের আগ্রহের বিষয় কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। সাধারণের স্বার্থ রক্ষা, দেশি শিল্প সুরক্ষা আর অর্থনীতি সচল করতে প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের কর ছাড় আর কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে। আমদানি শুল্ক বাড়ানোর কারণে এবার ম্যাঙ্গো বার ও বিভিন্ন ধরনের জুসের দাম বাড়তে পারে। চাইলেই আগের মতো মোবাইল ফোনে বেহিসেবি কথা বলা যাবে না। 100 টাকা রিচার্জ করলে 30 টাকা 65 পয়সা কেটে রাখা হবে। গরমে স্বস্তি পেতে এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের কর 5% থেকে বেড়ে 10% হচ্ছে। এসব কিনতে ক্রেতাকে বাড়তি টাকা গুনতে হবে। গম, ভুট্টা, সরিষা, তুলা ও শাকসবজির বীজ, কয়লা, জিপসাম, ভিটামিন, পেনিসিলিন, ইনসুলিন, পেপার বোর্ড ও স্টিল জাতীয় পণ্যের দাম বাড়তে পারে। শিল্পের কাঁচামালের উপর বসছে 1% কর। ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর আরও বাড়ানো হচ্ছে। বাড়বে সব ধরনের বিড়ি সিগারেটের দাম। হাসপাতালে সরঞ্জাম আমদানিতেও বসছে শুল্ক, ফলে বাড়ছে চিকিৎসা খরচ। সংসদ সদস্যরা এতদিন বিনা শুল্কে বিলাসবহুল গাড়ি কিনতে পারলেও এবার সে সুযোগ বন্ধ হচ্ছে। সাধারণ ক্রেতা যে গাড়ি 400% শুল্ক দিয়ে কেনেন, সংসদ সদস্যরা তা কিনতে হবে 43% শুল্ক দিয়ে। বাড়বে উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে ও সেতু পারাপারের টোলের খরচ। নিত্যপণ্যে লাগাম টানতে প্রস্তাবিত বাজেটে কিছু স্বস্তির খবরও আছে। পেঁয়াজ, রসুন, চাল, আলু, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, মশলা, ফল সহ 30টি পণ্যে কর ছাড় দেয়া হচ্ছে। ফলে এসব পণ্য কিনতে খরচ কমবে ভোক্তার। উৎস কর কমানোর পাশাপাশি শিশু খাদ্যে কমছে করভার। আমদানি পর্যায়ে গুঁড়ো দুধের কর হার 37% কমানোর প্রস্তাব করা হয়েছে। কমবে বিদেশি চকলেটের দাম। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি খাতে ছাড় থাকছে। বাজেটে ল্যাপটপ ও কম্পিউটার আমদানি খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। কৃষিজাত পণ্য, বিশেষ করে পোল্ট্রি, গবাদি পশু ও মাছের উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানি পণ্যের শুল্ক কর ও ভ্যাট ছাড় দেয়া হচ্ছে। সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ, তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ ও বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ কমানোর প্রস্তাব রাখা হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। জনপ্রশাসন খাতে মোট বাজেটের সর্বোচ্চ 22.1% বরাদ্দ রেখে জাতীয় সংসদে উত্থাপিত হল 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। টাকার হিসেবে যার পরিমাণ প্রায় 1,75,774 কোটি টাকা। তবে এই প্রথমবারের মতো সুদের বরাদ্দ রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। এরপরের অবস্থান শিক্ষা ও প্রযুক্তি খাতের। বাজেটের খাতভিত্তিক বরাদ্দের খবর জানাচ্ছেন মারুফ রেজা। বরাবরের মতো 2024-25 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। শতাংশের হিসেবে যার পরিমাণ 22.1% আর টাকার হিসেবে 1,75,774 কোটি টাকা। এই প্রথমবার শিক্ষাকে পেছনে রেখে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধে। নানা উন্নয়ন প্রকল্পে নেওয়া দেশীয় ও বৈদেশিক ঋণ ফেরত দিতেই এই গুরুত্ব। শতাংশের হিসেবে মোট বাজেটের 14.2 আর টাকার হিসেবে 1,13,500 কোটি টাকা। এর পরের অবস্থান শিক্ষা ও প্রযুক্তি বাজেট, যা মোট বাজেটের 14% আর টাকার হিসেবে 1,11,157 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাত রয়েছে চতুর্থ অবস্থানে। মোট বাজেটের 10.4% রাখা হয়েছে এ খাতে। টাকার পরিমাণ 82,918 কোটি টাকা। সার্বিক উন্নয়নের পূর্বশর্ত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। নতুন অর্থ বছরে এ খাতে বরাদ্দ 47,953 কোটি টাকা। দেশের সার্বিক উন্নয়নের পরিপূরক কৃষি খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হয়েছে নতুন বাজেটে। কৃষি ভর্তুকি, কৃষকের আপৎকালীন ঋণ সহায়তার কথা মাথায় রেখে বরাদ্দ রাখা হয়েছে 47,332 কোটি টাকা, যা মোট বাজেটের 5.9%। এরপরই সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বরাদ্দ 43,208 কোটি টাকা। পরের অবস্থান প্রতিরক্ষা খাতের। এবার 42,014 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে, যা মোট বাজেটের 5.3%। স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ 5.2%। টাকার পরিমাণ 41,408 কোটি টাকা।
জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ব্যয় হবে 33,520 কোটি টাকা। গুরুত্বের বিচারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 3.8%, টাকায় 30,317 কোটি টাকা। এরপরে গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম এবং শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ব্যয় রাখা হয়েছে। মারফরেজা, RTV, ঢাকা। এবারও 15% কর দিয়ে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। আর এই নিয়ে সরকারি কোনো সংস্থা কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। আর করমুক্ত আয়সীমা থাকছে আগের অঙ্কেই। 3.5 লাখ টাকায় করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। আর সামাজিক নিরাপত্তা খাতে টাকার অঙ্ক বরাদ্দ বাড়লেও জিডিপির তুলনায় কমেছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। কালো টাকাকে অর্থনীতির মূলধারায় আনতে চায় সরকার, তাই এবারও বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দেয়া হয়েছে। আইনে যাই থাকুক, 15% কর দিলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন তুলতে পারবে না। 15% কর দিয়ে নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে। এমনকি জমি ও ফ্ল্যাটও বৈধ হবে। 2020-21 অর্থ বছরে সরকার মাত্র 10% করে কালো টাকা সাদা করার সুযোগ দেয়। ওই অর্থ বছরে প্রায় 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করে, যা ছিল ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কালো টাকা সাদা করার ঘটনা। সাধারণ মানুষ মূল্যস্ফীতির চাপে পিষ্ট। এরপরও বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে না, থাকছে 3.5 লাখ টাকায়। নারী, প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সদস্য এবং গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা একটু বেশি। এ সংখ্যা 4 থেকে 5 লাখ টাকা। 20 লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার 25%, অবশিষ্ট টাকার উপর প্রস্তাবিত কর হার 30%। এদিকে কোনো ভাতাভোগীরই টাকা বাড়ছে না বাজেটে। এতদিন গরিব, বয়স্ক, নারী পুরুষের ভাতা ছিল 600 টাকা, এবারও তা একই থাকছে। টাকার অঙ্কে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়লেও জিডিপি বিবেচনায় কমছে। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে জিডিপির 2.42%, অথচ চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল 2.52%। বাজেটের সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 1,33,272 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল 1,26,272 কোটি। ভাতার পরিমাণ না বাড়লেও ভাতাভোগীর সংখ্যা বাড়ছে কিছুটা। সত্যিকার অর্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয় এমন কিছু বিষয়কে এ খাতের তালিকায় দেখানো হয়েছে। ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান 25,75,000 জন থেকে বৃদ্ধি করে 27,75,000 জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট থেকে 3 খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিশাল বাজেটের 40%ই ভর্তুকি, সুদ পরিশোধ, সরকারি কর্মচারীদের বেতন ভাতায় খরচ হবে। সুদ বাবদ 1,13,500 কোটি টাকা, ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,11,000 কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন বাবদ 87,700 কোটি টাকা ব্যয় হবে। খান আলামিন, RTV, ঢাকা। কৃষি, জ্বালানি, বিদ্যুৎ, এসএমই খাত, পুঁজিবাজার, ভ্যাট ট্যাক্স শুল্ক আদায়ে জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রতি বছর ব্যবসা বান্ধব বাজেটের কথা বলা হলেও ব্যবসায়ীদের সমস্যা থেকেই যায়। তাই ব্যবসায়ীরা বলছেন, শুধু ব্যবসা বান্ধব হলেই হবে না, এর বাস্তবায়নে জোর দিতে হবে, কমাতে হবে কর আদায়ের ভোগান্তি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সাধারণ মানুষ ও ব্যবসাবান্ধব বাজেট উপহার দিতে এবারও খাতভিত্তিক প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। মোট 1,55,00,000 বরাদ্দের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে কৃষি। প্রস্তাব করা হয়েছে 47,331 কোটি টাকা। কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উৎপাদন খাতের অন্যতম অনুষঙ্গ জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রস্তাব করা হয়েছে 30,316 কোটি টাকা। কুটির, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে গুরুত্ব দিতে শিল্প ও অর্থনৈতিক সেবায় বরাদ্দ রাখা হয়েছে 5,695 কোটি টাকা। প্রতি বছরের মতো এবারও বাজেট বাস্তবায়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের উপর, যার পরিমাণ 4,95,000 কোটি টাকা। এটি মোট আয়ের 60.3
20%। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রথমবারের মতো পুঁজিবাজারে শেয়ারে বিক্রির লাভ 50 লাখ টাকা ছাড়িয়ে গেলে 15% কর আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাজেটকে ব্যবসাবান্ধব করতে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন ব্যবসায়ীরা। যারা শুধু ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি এটা না হয়, যদি এটা ট্যাক্স একটা বাড়ানো দেওয়া যায়, তাহলে কিন্তু এই 5,41,000 কোটি টাকা আদায় হবে বলে আমরা বিশ্বাস করি। ডলারের বিনিময় হারে অস্থিতিশীলতা ও টাকার অবমূল্যায়নে ব্যবসা বাণিজ্যের উপর বেড়ে যাওয়া খরচ সমন্বয় কিভাবে হবে সেটি এখন দেখার বিষয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। 2024-25 অর্থ বছরের বাজেটকে লুটেরা সরকারের নতুন করে লুট করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। লুটেরাদের দেশে পরিণত হয়েছে, সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের সময় সরকার যেসব ইশতেহার দিয়েছিল সে অনুযায়ী বাজেট দিয়েছে বলেও মনে করেন এফবিসিসিআই সভাপতি। তবে সরকার ব্যাংক থেকে এত বেশি ঋণ নিলে ব্যবসায়ীরা চাপে পড়বে বলেও জানান এফবিসিসিআই সভাপতি। এদিকে সরকারের অর্থায়নে ব্যাংক ঋণের যে টার্গেট নেওয়া হয়েছে তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপে পড়বে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদও। জি, আপনি যদি দেখেন যে ব্যাংকিং খাতের উপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে সেটা আসলে আমরা মনে করি অনেক বড়, এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে, যেটার থেকে আসলে অর্থনীতির উপরে আরো বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি। বাজারে ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রফিক, বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, এরপর বাজেট বাজারে কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। মিতু, আসলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট আজ সংসদে প্রস্তাবিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই বাজেটের দিকে আসলে চেয়েছিল, বিশেষ করে নিত্যপণ্যের দাম কমার ক্ষেত্রে বাজেটে কি ধরনের ভূমিকা রাখা হবে বা কি কি বিষয় থাকবে সে বিষয়গুলো কিন্তু দিকে মানুষ চেয়েছিল। আমরা যেটি দেখেছি যে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের দাম যেন মানুষের সহনীয় থাকে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উৎস কর আসলে কমানোর একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে। এই প্রস্তাবনা পেশ করার পর রাজধানীর কারণ বাজার সহ বেশ কয়েকটি বাজারে আমি ঘুরে দেখেছি, আসলে নিত্যপণ্যের যে বাজার সেই বাজারে কিন্তু তেমন কোনো প্রভাব আসলে আমি লক্ষ্য করছি না। আগের যে বাড়তি দাম সেই বাড়তি দামেই আসলে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে একটি আশার সঞ্চার হয়েছে বাজারে। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই আশা করছেন যে হয়তো কিছুদিনের পর মধ্যেই আসলে দাম কমে যাবে বলে তারা আশা করছেন। পাশাপাশি হতাশাও জানাচ্ছেন ক্রেতারা যে এর আগেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নিত্যপণ্যের দাম কমানোর ক্ষেত্রে নেওয়া হয়েছিল, বিশেষ করে নির্দিষ্ট নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কিন্তু কার্যকর হয়নি। আমি একটু চেষ্টা করব একজন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন, বাজেটে যে প্রস্তাবনা পেশ হলো নিত্যপণ্যের দাম কমানোর ক্ষেত্রে, তারপরে কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে? হ্যাঁ, অনেকাংশে পড়েছে। বিশেষ করে বাজেটের খবরটা শোনার পর থেকে আমরা অনেকটা ক্রেতা শূন্য। মানুষ ভাবছে হয়তো বাজেটে হয়তো অনেক দাম কমতে পারে,
হয়তো বা এখন যে জাম আছে এটাতে আরও অনেক কমবে, বাজেট হোক তখন পরে কিনবে, এই একটা চিন্তা ভাবনা করে অনেকে বাজার ঠিকমতো করছে না, যার ফলে আমরা অনেকটাই ক্রেতা শূন্য হয়ে পড়েছি। ধন্যবাদ আপনাকে। একজন বিক্রেতা তিনি বলছিলেন যে আসলে বাজার অনেকটা ক্রেতা শূন্য হয়ে পড়েছে। একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন বাজারে আসলে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? বাজারে প্রতিটা জিনিসপত্রের দামের তুলনায় হিসেবে একটু বৃদ্ধি। এখন বর্তমান যে বাজার দ্রব্যের দাম কেনাকাটার জন্য মানুষ হিমশিম খাচ্ছে, আমরা সবাই হিমশিম খাচ্ছি। বর্তমান সামনে অদূর ভবিষ্যৎ যে আমাদের কোথায় গিয়ে দাঁড়ায় একমাত্র আল্লাহই ভালো জানে। ধন্যবাদ আপনাকে। কিন্তু শুনছিলেন আমরা একজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে প্রত্যাশা করছেন যে সরকারের যে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই বাজেটের যে প্রচেষ্টাগুলো যেন বাজারে বাস্তবায়ন হয় সেই আশা তারা আসলে করছেন। মিতু, এই ছিল বাজারের সর্বশেষ অবস্থা। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে সংসদে উত্থাপিত 2024-25 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকায় আনন্দ মিছিল হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্মগেট, বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন বাজেট ঘোষণার পর তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করে। এ সময় নেতাকর্মীরা বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করেছে। এই বাজেট থেকে উপকৃত হবে সব শ্রেণীর মানুষ। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে সম্পদের হিসাব দিতে আগামী 23 জুন নতুন তারিখ ঠিক করে নোটিশ দিয়েছে দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সংস্থার সচিব মোর্শেদা ইয়াসমিন এই কথা জানিয়েছেন। এদিকে বেনজিরের পরিবারের জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। এয়ার বাতুলের রিপোর্ট। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে সম্পদের হিসেব দিতে দুদক তলব করলেও তিনি হাজির হননি। হিসাব দিতে 15 দিনের সময় চেয়ে আবেদনের কথা শোনা গেলেও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি জানার জন্য দিনভর সাংবাদিকরা অপেক্ষা করলেও খোলাসা করেনি দুদক। গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে দুদক চেয়ারম্যান জানান, এ বিষয়ে কথা বলবেন সচিব। দুদক সচিব জানান, 23 জুন সাবেক পুলিশ প্রধানকে আবারও তলব করা হয়েছে। তিনি আসতে পারেন নাই। আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা। তবে এটি আবেদনের প্রেক্ষিতে নাকি স্বপ্রণোদিত হয়ে তা স্পষ্ট করেননি দুদক সচিব। আবেদন করেছেন কিনা আমাদের অনুসন্ধানকারী টিম নিশ্চিত হয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছে আদালত। গুলশানের 4টি ফ্ল্যাট ছাড়া প্রকৃত সব স্থাবর সম্পত্তি দেখভালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম তার প্রকৃত স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করেছিলেন। বেনজির এবং ওনার স্ত্রী এবং কন্যাদের যে সম্পত্তি আমরা বিগত 23/5/2024 এবং 26/5/2024 তারিখে যে সমস্ত স্থাবর সম্পত্তি ক্রয় করেছিলাম আদালতের মাধ্যমে, সেই সমস্ত সম্পত্তির উপরে আমরা রিসিভার নিয়োগের জন্য বিজ্ঞ আদালতে দরখাস্ত দাখিল করি। আদালত আমাদের বক্তব্য শোনার পর স্থাবর সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। এ সময় গণমাধ্যম কর্মীদেরকে পার্কে প্রবেশে বাধা দেয় কর্তৃপক্ষ। দুদক কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পার্কটি বিশেষ নজরে রাখার কথা জানিয়েছে। AR বাদল, RTV, ঢাকা। এবার ভারতের লোকসভা প্রসঙ্গ। সরকার গঠনে প্রস্তুত মোদি, আস্থা রেখেছে নীতিশ, নাইডু সহ জোটের অন্যান্য শরিক। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার জন্য দর কষাকষি করছে শরিকরা। শুক্রবার মোদিকে এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আসছে রোববার প্রধানমন্ত্রী পদের শপথ নিতে পারেন মোদি।
এদিকে পর্যাপ্ত আসন না পাওয়ায় বিরোধী দলে থাকার আভাস দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। ফারুক হোসেনের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ শরিকদের উপরেই নির্ভর করতে হবে মোদি অমিত শাহদের। এই প্রেক্ষাপটে বুধবার এনডিএ শরিকদের বৈঠক হয়। ওই বৈঠকে জোটের অন্যতম দুই গুরুত্বপূর্ণ নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএ জোট সরকার গঠনে লিখিতভাবে সমর্থন দেন। এতে তৃতীয়বার সরকার গঠনের পথে আপাতত কোনো বাধা নেই নরেন্দ্র মোদির। তবে জোট সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই মোদির। মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাবেন সে বিষয়ে ইতোমধ্যেই দেনদরবার চলছে। দুই প্রধান শরিক নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি সহ অন্য শরিকেরা কোন দপ্তর পেয়ে সন্তুষ্ট থাকেন 2-1 দিনের মধ্যেই তা স্পষ্ট হবে। নির্বাচনে ভালো ফল করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272 আসন পেতে ব্যর্থ হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এ পরিস্থিতিতে নীতিশ চন্দ্রবাবুকে কংগ্রেস কাছে টানতে পারে বলে গুঞ্জন উঠলেও তারা আস্থা রাখছেন মোদিতেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের পাশে নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। will continue to fight against the fascist rule of the BJP. ফারুক হোসেন, আরটিভি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার ভারতে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। টাঙ্গাইলে ট্রাকের পেছনে ডিম বোঝাই পিকআপের ধাক্কায় চালক এবং হেলপার নিহত হন। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একই জেলার ঘাটাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 25 জন আহত হয়েছেন। সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকালে গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী সড়কের নলছাটা এলাকায় বাস চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ট্রাকের ধাক্কায় স্কুটি বাইকের 2 যাত্রী নিহত হন। সিলেটে অবৈধভাবে ভারত থেকে আসা চিনি বোঝাই 14টি ট্রাক জব্দ করেছে পুলিশ। ভোরের সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চিনি বোঝাই ট্রাকগুলো আটক করা হয়। এই চালানটি সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান। জব্দ করা চিনির মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানায় পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, ট্রাকগুলো কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় ধাওয়া দিলে 14টি ট্রাক, প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরা কারবারিরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চিকিৎসার জন্য 1 সপ্তাহের জামিন চেয়ে দিল্লির রোজ এভিনিউ আদালতে আবেদন করেছিলেন তিনি। গেল বুধবার শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি বিরোধী তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি এখন দিল্লির তিহার কারাগারে আছেন। তবে লোকসভা নির্বাচনের জন্য তাকে 3 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।